যেদিন থেকে আমার ইতিহাস বিষয়ে রুচি জন্মায় এবং আমি ইতিহাস পড়তে এবং জানতে শুরু করি, সেদিন থেকে আমি কিছুটা বিভ্রান্ত। আর এই বিভ্রান্তির কারণ হচ্ছে, আমরা যখন ইতিহাস পড়তে যাই তখন এক এক লেখক এক একভাবে ইতিহাসটাকে প্রেজেন্ট করে। কিন্তু ইতিহাস তো আসলে পরিবর্তনযোগ্য কোনো বিষয় না, কারণ ইতিহাস মানে হচ্ছে যেটা অতীতে ঘটেছে। আর অতীতে ঘটা কোনো ঘটনাকে আমরা কিন্তু পরিবর্তন করতে পারি না। আমরা যখন রাষ্ট্রবাদী বিচারধারার কোনো ইতিহাসবিদদের লেখা ইতিহাস পড়ি, তখন আমরা ইতিহাসটাকে যে পার্সপেক্টিভ থেকে জানতে পারি, ঠিক তার উল্টো যখন কোনো বামপন্থী বিচারধারার বা কোনো মার্ক্সবাদী বিচারধারার ইতিহাসবিদদের লেখা ইতিহাস পড়ি, তখন সেই ইতিহাসটা একদম কিভাবে যেন পুরোপুরি পাল্টে যায়। আমার মনে হয় এই সমস্যাটা আপনাদের প্রত্যেকের সাথেই ঘটে। যদিও ভারত স্বাধীনতা লাভের পর থেকে, অর্থাৎ 47-এর পর থেকে যত হিস্টোরিয়ান হিস্টোরি লিখেছেন ভারতের, তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে সেই বামপন্থী বিচারধারার বা সেই মার্ক্সবাদী বিচারধারার। এই রিসেন্ট কিছু সময় পূর্ব থেকে এই রাষ্ট্রবাদী বিচারধারার যে ইতিহাসবিদ যারা আছেন, তাদের একটা নবজাগরণ শুরু হয় এবং তারা ইতিহাসটাকে আবার একটা নতুন পার্সপেক্টিভ দিয়ে, অর্থাৎ আমাদের পার্সপেক্টিভ দিয়ে নতুনভাবে সেটাকে আমাদের কাছে তুলে ধরার একটা প্রয়াস শুরু করেন। এবং এই কারণেই কিন্তু আমরা সেই পাঠ্যপুস্তকে যে ইতিহাসগুলো পড়ে পড়ে বড় হয়েছি, আজকে যখন এসে আবার নতুনভাবে সেই ইতিহাসগুলোকে পড়তে শুরু করি, তখন সেই ইতিহাসগুলোকে একদম নতুন মনে হয়। কারণ পাঠ্যপুস্তকে আমরা একভাবে পড়েছি, এখন দেখি যে সেই ইতিহাসগুলো না, এটা অন্যরকম। কিন্তু ইতিহাস কিন্তু সেটা একটাই, ইতিহাস তো আর পরিবর্তন হয়নি, কিন্তু সেই দৃষ্টিকোণটা কিভাবে যেন পরিবর্তন হলো। আর সেই পরিবর্তনটাই আমার বোধগম্য হচ্ছিল না, বিধায় আমি সেই বিভ্রান্তির মধ্যে ছিলাম। আমার মনে হয় আমার মতো অনেকেই এই বিভ্রান্তির মধ্যে পড়ে আছে। যদিও গত 4 এপ্রিল ডয়েচে ভেলে থেকে প্রচারিত একটা ইতিহাস বিষয়ক প্রতিবেদন দেখে আমার এই যে বিভ্রান্তিটা অনেকাংশে লাঘব হয়। আর এই ডয়েচে ভেলে থেকে যে প্রতিবেদনটা প্রচারিত হয়, সেটা আবার দৈনিক ইত্তেফাক সেটাকে আবার রিপোস্ট করে, তাদের যে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সেটাকে রিপোস্ট করে, এবং সেখান থেকে আমি সেই ভিডিওটা পাই। তো এই বিষয় নিয়েই মূলত আজকে এই ভিডিওতে কথা বলবো, যে এই বামপন্থী এবং এই মার্ক্সবাদী বিচারধারার ইতিহাসবিদরা আসলে কোন দৃষ্টিকোণ থেকে ইতিহাসটাকে দেখেন এবং আমাদেরকেও দেখান। এই ভিডিওটা খুবই 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 গুরুত্বপূর্ণ, তাই সবার প্রতি অনুরোধ থাকবে অবশ্যই আজকের এই ভিডিওটা একটুও না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। হরে কৃষ্ণ। প্রতিবেদনের শুরুতেই বলা হয়, সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি ক্ষমতা বিস্তার বা সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে ভারতীয় উপমহাদেশের উপরে আক্রমণ করে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি কি শুধুমাত্র সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যেই ভারতের উপরে আক্রমণ করেছিল? এর পিছনে কি তার অন্য কোনো উদ্দেশ্য ছিল না? এরপরে প্রতিবেদনে কিছুটা সময় ধরে এই শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরির অনেক প্রশংসা করা হয়, তাকে সামরিক কলাকৌশলে অনেক অভিজ্ঞ একজন ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হয়। প্রতিবেদনে এর পরে বলা হয় যে তরাইনের প্রথম যুদ্ধে পরাজিত ঘুরি তার রণকৌশলের দ্বারা তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে বিজয় অর্জন করে। কিন্তু আমরা যেমনটা জানি যে তরাইনের প্রথম যুদ্ধে ঘুরি যেমনভাবে পরাজিত হয়েছিল, তরাইনের দ্বিতীয় যুদ্ধেও ঘুরি ঠিকই পরাজিত হতো, যদি না সে কিনা ওই যে অপকৌশলের ব্যবহার করত। কারণ আমরা সাধারণভাবে একটা বিষয় জানি ইংলিশে এবং উর্দু ভাষায়, ইংলিশে কি জানি, এভরিথিং ইজ ফেয়ার বিটুইন লাভ অ্যান্ড ওয়ার, আর উর্দুতে কি জানি যে ইশক আর জং মে সব কুছ জায়েজ হে। কিন্তু আমাদের ভারতীয় যে ভাষাগুলো, সেই ভাষাগুলোতে কিন্তু এমন কোনো শব্দই নেই যে ভালোবাসা এবং যুদ্ধে সব কিছু করা যাবে। আর পৃথ্বীরাজ চৌহান যেহেতু ভারতীয় সংস্কৃতির একজন ধারক বাহক ছিলেন, তাই তিনি যুদ্ধটাও ধর্মযুদ্ধ হিসেবেই করতেন। কিন্তু মোহাম্মদ ঘুরি কখনোই সেটাকে ধর্মযুদ্ধ হিসেবে সেই যুদ্ধ করেননি। সে কি করেছেন, সে তার এই অপকৌশলের ব্যবহার করে কিন্তু তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেছিলেন। তা না হলে তরাইনের দ্বিতীয় যুদ্ধেও মোহাম্মদ ঘুরি নিশ্চিতভাবে পরাজিত হতো। এই প্রতিবেদনে ভারতের কয়েকজন ইতিহাসবিদদের স্টেটমেন্ট তুলে ধরা হয়, যদিও তারা প্রত্যেকেই সেই বামপন্থী এবং সেই মার্ক্সবাদী বিচারধারা দ্বারা অনুপ্রাণিত। তো তাদের মধ্যে একজন হচ্ছেন ডক্টর অমিতা পালিওয়াল, আশা করি স্ক্রিনে আপনারা তাকে দেখতে পাচ্ছেন। তো ওনাকে যখন এই বিষয়ে প্রশ্ন করা হয়, তখন উনি বলেন যে ঘুরি ছিলেন অদম্য, মানে ঘুরি একজন বীর সৈনিক, তিনি একজন অদম্য শাসক, মানে বহুতভাবে তাকে অনেকভাবে গ্লোরিফাই করেন তিনি। এরপরে তিনি আরো বলেন যে তিনি কয়েকবার পরাজিত হয়েছেন এবং সেই পরাজয় থেকে তিনি শিক্ষা গ্রহণ করে শেষ পর্যন্ত জয়ী হন। ঘুরি পরাজয় থেকে শিক্ষা গ্রহণ করে জয়ী হয়েছিলেন। তো কিভাবে জয়ী হয়েছিলেন সেটা তো আমরা এতক্ষণ ধরে জানলাম, এবং অনেক আগে থেকেই সেটা আমরা জানি যে তিনি কিভাবে পৃথ্বীরাজ চৌহানকে অপকৌশলের দ্বারা পরাজিত করে জয়ী হয়েছিলেন।
এরপরে আসে সব থেকে যে বড় বিষয়টা, যেটা আমাদের প্রতিনিয়ত যে বিষয়টার মুখোমুখি হতে হয়, সেটা হচ্ছে যে ইসলামিক স্থাপনা বা মুসলিম স্থাপনা। তো এই প্রতিবেদনে বারবার একটা বিষয়ে ফোকাস করা হয় বা তুলে ধরা হয় যে এই মুসলিম শাসকরা ভারতে এক নতুন ধরনের নির্মাণ শৈলী নিয়ে আসেন তাদের সাথে করে, যে নির্মাণ শৈলীতে তারা সর্বপ্রথম লাল রঙের সুরকি এবং চুনের যে ব্যবহার সেটার প্রচলন করেন। তারা মেহরাব মানে নির্মাণে নতুন এক ধরনের আকৃতি মেহরাবের সূচনা তারা করেন, গম্বুজ আকৃতির নির্মাণের সূচনা তারা করেন। মানে মোট কথা হচ্ছে যে এই মুসলিম শাসকরা যদি ভারতে না আসতেন তাহলে ভারতের মানুষগুলো এই নির্মাণ শিল্পে হাজার বছর ধরে পিছিয়ে থাকতো। এটাই হচ্ছে আসলে তাদের মূল প্রতিপাদ্য বিষয়, এবং তারা এই প্রতিবেদনে সেই বিষয়টাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। প্রতিবেদনের পরে বলা হয় যে মুসলিম শাসকেরা উপমহাদেশের সভ্যতা ও সংস্কৃতিতে একটা আমূল পরিবর্তন নিয়ে আসে, এবং সেটা কিন্তু আমরা সবাই জানি। যদিও আমরা যেমন ভাবে জানি তারা কিন্তু ঠিক তেমন ভাবে বিষয়টাকে দেখেন না। আমরা কি জানি যে আমাদের একটা সংস্কৃতি ছিল, যে সংস্কৃতির মূলাধার ছিল ধর্ম, এবং সেই ধর্মটা আমাদের এমন কোনো ধর্ম না যে আমি যেটা বলবো সেটাই বা শাস্ত্রে উল্লেখ আছে সেটাই, এর বাইরে কিছু করা যাবে না, মানে হয় এপার না হলে ওপার, মাঝখানে কোনো কিছু নেই, এমন কিছু না। আমাদের ধর্মটা না তো কোনো প্রেসক্রিপশন, আমাদের ধর্মটা হচ্ছে ডিসক্রিপশন অর্থাৎ বর্ণনা। প্রেসক্রিপশন মানে হচ্ছে আপনাকে সেটা করতে হবে, আর ডিসক্রিপশন মানে হচ্ছে একটা বিবরণ দেওয়া আছে, আপনি চাইলে সেটা মানতেও পারেন নাও মানতে পারেন, কিন্তু যদি না মানেন তার ফলটা কি হবে সেটাও সেখানে ডিসক্রাইব করা হচ্ছে, আর যদি মানেন তাহলে কি হবে সেটাও সেখানে ডিসক্রাইব করা আছে। মানা বা না মানা যার যার ব্যক্তিগত বিষয়। তো তেমন একটা সমাজ ব্যবস্থা তার আগে কিন্তু আমাদের এই ভারতীয় উপমহাদেশে বর্তমান ছিল, কিন্তু সেই সমাজ ব্যবস্থাটাকে সম্পূর্ণভাবে এই পাল্টে দেয় মুসলিম শাসকরা তাদের আগমনের পর থেকে, এবং সেটাকে কিভাবে ম্যাচাকার করা হয় তখন সেই ইতিহাসটা আমাদের কারোরই মনে হয় অজানা না। সেটা নতুন ভাবে বলার আসলে মনে হয় খুব বেশি একটা প্রয়োজন নেই। প্রতিবেদনে এরপরে অনেকক্ষণ ধরে এই মোহাম্মদ ঘুরি, এরপরে তার যে প্রথম যে দাস বংশের প্রতিষ্ঠাতা অর্থাৎ তারই এক দাস কুতুবউদ্দিন আইবেক নিয়ে অনেকক্ষণ কথা বলা হয়, তারা কিভাবে এই দাস বংশের প্রতিষ্ঠা করেন। এরপরে আসে কুতুবউদ্দিন আইবেকের যে জামাতা ইলতুৎমিশ, তাকে নিয়ে কথা শুরু হয়, এবং এই তাকে নিয়ে যখন কথা শুরু হয় সেখানে কি বলা হয় যে ইলতুৎমিশের অধীনেই নাকি এই অঞ্চলে অর্থাৎ ওই দিল্লি তথা উত্তর ভারতীয় অঞ্চলে একটা স্থায়ী স্থিতিশীলতা এবং শান্তির সূচনা হয়। বুঝুন যে এই বামপন্থী এবং মার্ক্সবাদী বিচারধারা ইতিহাসবিদরা এটা মনে করেন যে এই মোহাম্মদ ঘুরি, এরপরে কুতুবউদ্দিন আইবক, এরপরে এই ইলতুৎমিশ সহ আরো যারা এই অর্থাৎ এই মোহাম্মদ ঘুরির মোটমাট 4 জন আপনার দাস ছিল, তার মধ্যে একজন হচ্ছে এই কুতুবউদ্দিন আইবেক যার জামাতা হচ্ছে ইলতুৎমিশ, এছাড়া বাকি 3 জন হচ্ছে বখতিয়ার খিলজি, এরপরে হচ্ছে ইয়ালদুস, এরপরে হচ্ছে কাবাচা। তো এই বামপন্থী এবং মার্ক্সবাদী বিচারধারার ইতিহাসবিদরা এটা মনে প্রাণে মানেন যে মোহাম্মদ ঘুরি, এরপরে কুতুবউদ্দিন আইবেক, এরপরে তার জামাতা ইলতুৎমিশ, তাদের আমলেই এই উত্তর ভারতীয় অঞ্চলে একটা স্থায়ী স্থিতিশীলতা বজায় শুরু হয় এবং একটা স্থায়ী শান্তি স্থাপন হয়। চিন্তা করুন যে তাদের দৃষ্টিকোণটা আসলে কিভাবে কাজ করে, তারা কোন পার্সপেক্টিভ দিয়ে ইতিহাসটাকে দেখেন এবং আমাদেরকেও দেখান। এত এত ম্যাসাকার, লুণ্ঠন, গণহত্যা, মন্দিরগুলোকে ভেঙে চুরমার করা, এই সব কিছুর মধ্য দিয়ে নাকি এই সেখানে অর্থাৎ উত্তর ভারতীয় অঞ্চলে একটা স্থায়ী শান্তি স্থাপন করা হয়েছে। এটা হচ্ছে তাদের দৃষ্টিকোণ। প্রতিবেদনে এরপরে যে কথাটা বলা হয় সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা কথা। সেটা কি যে ইলতুৎমিশের আগে ভারতে কোনো ঐক্য ছিল না। এই ইলতুৎমিশই সর্বপ্রথম ভারতে ঐক্য স্থাপন করেন। সেটা কিরকম ঐক্য? সে ভারতের পূর্ব, পশ্চিম এবং উত্তরের মধ্যে একটা ভাষার প্রচলন করে। কারণ আমরা জানি যে ভারত একটা ডাইভার্স কান্ট্রি, প্রতি 100 কিলোমিটার পর পর ভারতে মানুষের ভাষা পরিবর্তন হয়, খাওয়া দাওয়া পরিবর্তন হয়, পোশাকের পরিবর্তন হয়, রুচির পরিবর্তন হয়, এমনকি দৈহিক কাঠামোরও পরিবর্তন হয়। তো এই সবকিছু মিলেই কিন্তু এক ভারত। কিন্তু এই ইলতুৎমিশ কি করে, এই পূর্ব, উত্তর এবং পশ্চিম ভারতের যে আলাদা আলাদা ভাষাগুলো ছিল সেই ভাষাগুলোকে বাজেয়াপ্ত করে বা সমস্ত প্রকার যে প্রশাসনিক কাজ থেকে সেই ভাষাগুলোকে একদম বের করে দিয়ে একটা ভাষার প্রচলন করে এবং একটা মুদ্রার প্রচলন করে, যাতে কিনা এই পূর্ব, পশ্চিম এবং উত্তর ভারতে সব জায়গায় ওই একটা মুদ্রার প্রচলন থাকে। এই বিষয়টাকে আমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারবো যদি আমরা একটু চীনের দিকে তাকাই। আমি এই যে এই ইতিহাসবিদদের কেন মার্ক্সবাদী বলছি তার একটা কারণ হচ্ছে এটা। আমরা যদি একটু চীনের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে চীন ওয়ান চায়না পলিসির আন্ডারে চীনে যত আঞ্চলিক ভাষা ছিল, যত সংস্কৃতি ছিল, সবগুলোকে ডেমোলিশ করে একদম টোটালি ধ্বংস করে দিয়ে এই ওয়ান চায়না পলিসির আন্ডারে
একটা ভাষার প্রচলন করে, যে টোটাল চীনে একটাই ভাষা থাকবে, সমস্ত মানুষ একই ধরনের খাবার খাবে, একই ধরনের পোশাক পরবে, একই ধরনের সংস্কৃতি উদযাপন করবে। যদিও চীনে বর্তমানে কোনো সংস্কৃতি নাই বললেই চলে, ম্যাক্সিমাম মানুষই হচ্ছে নাস্তিক। তো এই ওয়ান চীন পলিসির আন্ডারে কিন্তু চীন এই কাজগুলোকে করে, এবং এই চীন যে একটা কমিউনিস্ট কান্ট্রি এবং তারা যে মার্ক্সবাদ দ্বারা অনুপ্রাণিত, সেটা কিন্তু আমাদের নতুন করে জানার প্রয়োজন খুব বেশি একটা পড়বে না। তো এই বিষয়টাকে এই বামপন্থী বিচারধারা এবং এই মার্ক্সবাদী বিচারধারার এই ইতিহাসবিদরা গ্লোরিফাই করেন, এবং তারা সেটাকে ভালো মনে করেন যে এই সমস্ত সংস্কৃতিগুলোকে ভেঙে চুরে একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম থাকবে, যে প্ল্যাটফর্মে সবাই কাজ থাকবে, এটাকে তারা একটা ভালো বিষয় মনে করেন। যদিও এর যে কতটা মারাত্মক প্রভাব সমাজের উপরে পড়ে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব না। এই বিষয়টা আবার অনেক জটিল একটা বিষয়, সেটা নিয়ে পরবর্তীতে কখনো অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তো যাই হোক, তো তারা এই বিষয়টাকে খুব ভালো একটা বিষয় মনে করে, এবং এর সুবিধা কি, এর সুবিধাটা আবার এই প্রতিবেদনেই তারা তুলে ধরে। এই সুবিধা হিসেবে তারা বলে যে এর আগে, ইলতুৎমিশের আগে কেউ যদি দিল্লি থেকে আজমেরে যেত, বা কেউ যদি আজমের থেকে গুজরাটে যেত বা অন্য কোথাও যেত, তাদের আলাদা আলাদা মুদ্রার ব্যবহার করতে হতো। ঠিক যেমন ভাবে আজকে যদি কেউ ভারত থেকে আমেরিকা যায় বা কেউ ইউরোপে যায়, তাকে যেমন আলাদা একটা মুদ্রার ব্যবহার সেখানে গিয়ে করতে হবে, ঠিক তখন এই বিষয়টা ওখানে প্রচলিত ছিল। তো এটা খুব একটা ঝামেলার কাজ, আর এই ঝামেলাটাই নাকি ইলতুৎমিশ এসে পরিসমাপ্তি ঘটায়, যার ফলে কি হয়, সমাজে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়, সমাজের মধ্যে একটা ঐক্যের সৃষ্টি হয়। তারা এটাকে ঐক্য মনে করেন এবং এটাকে তারা গ্লোরিফাই করেন। এরপরে প্রতিবেদনে আরো বলা হয় যে ইলতুৎমিশ সৈন্যবাহিনীকে কেন্দ্রীভূত করে। মানে এর আগে যেহেতু ভারত বিভিন্ন রাজ্যে রাজ্যে বিভক্ত ছিল, তো ইলতুৎমিশ কি করে, এই যে পূর্ব, উত্তর এবং পশ্চিম ভারতের সমস্ত জায়গাটাকে দখল করে একটা সৈন্যবাহিনী তৈরি করে এবং কেন্দ্রীভূত করে, যে একটা জায়গা থেকে, অর্থাৎ দিল্লি থেকে সব এরিয়াটাকে কন্ট্রোল করা হবে। যদিও তারা এই বিষয়টাকে কিন্তু সেখানে বলেনি যে এই ইলতুৎমিশের বা এই মুসলিম শাসকদের সেই সৈন্যবাহিনীতে ভারতীয়দের যোগদান একেবারে না পর্যায়ে ছিল, মানে একদম ছিল না বললেই চলে। তারা সেই মধ্য এশিয়া থেকে, তুর্কিস্তান থেকে, তারপরে উজবেকিস্তান থেকে বা বিভিন্ন জায়গা থেকে, মধ্য এশিয়ার বিভিন্ন জায়গা থেকে সৈনিক এনে তারা তাদের সেই সেনাবাহিনীতে ভর্তি করতো, এবং তাদের দ্বারাই সেই সেনাবাহিনী পরিচালিত হতো। সেই সেনাবাহিনীতে ভারতীয়দের যোগদান একেবারে শূন্যের কোঠায় ছিল। এই বিষয়টা কিন্তু তারা কখনোই এই প্রতিবেদনে তুলে ধরে না। চিন্তা করুন, দেশটা হচ্ছে ভারত, সেই দেশের প্রশাসনিক দায়িত্ব পালন করছে সব ভারতের বাহিরের মানুষগুলো। তারা এই ভারতের মানুষগুলোর সেন্টিমেন্ট কিভাবে বুঝবে? আর এই কারণেই কিন্তু এত ম্যাসাকার তখন ঘটেছে, কারণ ওই মানুষগুলো এই মানুষগুলোর দুঃখ বেদনা কখনোই বুঝতেই পারতো না, কারণ তাদের সাথে এই মানুষগুলোর তো কোনো সম্পর্কই ছিল না। প্রতিবেদনে এরপরে বলা হয় যে তুর্কিরা ভারতে বহু কিছু নিয়ে এসেছিল। খেয়াল করবেন, নিয়ে এসেছিল। কি নিয়ে এসেছিল? প্রথমেই বললাম চুন সুরকি স্থাপনা নির্মাণে, এরপরে হচ্ছে সুই সুতা, এরপরে হচ্ছে সুতা কাটার চরকি। এগুলো তুর্কিরা সেই তুর্কিস্তান থেকে নিয়ে এসেছিল। বেশ ভালো কথা। এবং এর ফলে ভারত পুরো বিশ্বর কাছে একটা কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। মানে এটা হচ্ছে সব থেকে মজার একটা বিষয়, যে এই তুর্কিরা আসার আগে ভারত বিশ্বের কাছে একটা কেন্দ্রবিন্দু ছিল না। তুর্কিরা এসে ভারতকে বিশ্বের কাছে একটা কেন্দ্রবিন্দু বানিয়েছে। তাহলে তুর্কিরা কেন ভারতে আসলো? ভারত যদি কেন্দ্রবিন্দুই না থাকবে, তাহলে তুর্কিরা ভারতে কেন আসলো? এটা কিন্তু আর একটা প্রশ্ন। যাই হোক, সে প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারেন অবশ্যই দিবেন। তো এরপরে হচ্ছে তখন মধ্য এশিয়া থেকে বহু কবি, বুদ্ধিজীবী ও সুফিরা ভারতে আসতে শুরু করে, ফলে প্রথমবারের মতো ভারতের উত্তরাঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হয়। একটু এটা মানে এই পয়েন্টটা শোনার পরে মানে আমি মনে মনে এত পরিমাণ হাসছিলাম, এখনো আমি হাসছি, যে এই তুর্কিরা আসার পর থেকে মধ্য এশিয়া থেকে কবিরা, এরপরে হচ্ছে বুদ্ধিজীবীরা, এরপরে হচ্ছে সুফিরা ভারতে আসে, এবং তাদের আগমনের পরই এই ভারতের ওই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয়। ভারতের সমস্ত ধরনের বুদ্ধিজীবীদের গণহত্যা করে, কবি সাহিত্যিকদের গণহত্যা করে, সমাজের সম্ভ্রান্ত মানুষগুলোকে গণহত্যা করে, সাধু সন্ন্যাসীদের হত্যা করে মধ্য এশিয়া থেকে কবি সাহিত্যিক, এই বুদ্ধিজীবী সুফিরা আসার পরে ভারতে মানে পুরোপুরি শান্তি প্রতিষ্ঠিত হয়। এর আগে ভারতে শান্তিই ছিল না। তো এই হচ্ছে বামপন্থী এবং মার্ক্সবাদী যারা ইতিহাসবিদ আছেন, তারা আসলে মানে এইভাবে বা এই দৃষ্টিকোণ দিয়ে ইতিহাসটাকে দেখেন। এরপরে সর্বশেষে প্রতিবেদনে বলা হয় যে মুসলিম স্থাপনাগুলো আজও সগৌরবে দাঁড়িয়ে আছে, যদিও উগ্র হিন্দুত্ববাদীরা সেটাকে মন্দির বলে দাবি করে দখল করতে চায়। তারা দাবি করে যেগুলো হিন্দু মন্দির ভেঙে ভেঙে মানে তৈরি করা হয়েছে। তো এই যে প্রথমে যে হিস্টোরিয়ানের নামটা আমি নিয়েছিলাম, ডক্টর অমিতা পালিওয়াল,
উনি কি বলেন, কথিত আছে, মানে ওনার ভাষ্য অনুযায়ী কথিত আছে যে 27টি হিন্দু ও জৈন মন্দির ধ্বংস করে এই কুতুব মিনার স্থাপন করা হয়। তো তার মতে এটা কথিত আছে, মানে আমাদের এই ভারতের ইতিহাসগুলো তার কাছে একটা কথিত থাকা বিষয়, সেটা তার কাছে খুব মুখ্য কোনো বিষয় না, তার কাছে মানে সেটা ওই লোক মুখে শোনা একটা কথা, কথিত আছে। এই কথাগুলোর দিকে একটু খেয়াল করতে হবে। মানে এই কথিত আছে শব্দটা শোনার পরই মানে আমি কিছুক্ষণ ভাবলাম যে তারা নিজেদেরকে হিস্টোরিয়ান দাবি করে, অথচ কি বলে কথিত আছে। যাই হোক, এরপরে তারা এই বিষয়টাকে জাস্টিফাই করার জন্য, অর্থাৎ এই মুসলিম শাসকদের দ্বারা এই যে মন্দিরগুলোকে ধ্বংস করা, ভাঙা, এগুলোকে জাস্টিফাই করার জন্য তারা কতগুলো উদাহরণ দেন। সেই উদাহরণের মধ্যে অশোকা, তিনি যে কাশ্মীরে যে ধ্বংসলীলাগুলো করেছিলেন তার একটা উদাহরণ দেন। এরপরে শশাঙ্কের উদাহরণ দেন, যে তিনি বুধগয়ায় যে বুধ যে ধ্বংসগুলো করেন, যে সেই যে বৃক্ষটাকে উপড়ে ফেলেন, সেটাকে ভেঙে ফেলেন, সেই উদাহরণগুলো দেন। এবং এই সব কিছুকে তারা মানে এই হিস্টোরিয়ানরা ব্রাহ্মণ্যবাদের সাথেও কানেক্ট করেন, যে এই সমাজে এইসব রাজাদের নিয়ে কোনো কথা হয় না, শশাঙ্ককে নিয়ে কোনো কথা হয় না, অশোকাকে নিয়ে কোনো কথা হয় না, কথা হয় মুসলিম শাসকদের নিয়ে। কেন কথা হয় না? কারণ এই শশাঙ্ক ছিলেন একজন উচ্চ বংশের ব্রাহ্মণ, যার কারণে এই শশাঙ্ককে নিয়ে কখনো কোনো কথা বলা হয় না। এবং এটা হচ্ছে ব্রাহ্মণ্যবাদের একটা প্রতীক, মানে তারা সবকিছু গোড়া শেষ পর্যন্ত ব্রাহ্মণ্যবাদকে নিয়ে ঠেকাবেই ঠেকাবে, এতে তার কোনো মিস নাই। মানে যে কোনো বামপন্থী বা এই মার্ক্সবাদী বিচারধারার ইতিহাসবিদ হোক না কেন, বা যে কোনো লোক হোক না কেন, এই চিন্তাধারার দ্বারা বিচারধারার দ্বারা অনুপ্রাণিত, তারা কোনো না কোনো ভাবে যে কোনো বিষয়কে শেষ পর্যন্ত এই ব্রাহ্মণ্যবাদ পর্যন্ত নিয়ে ঠেকাবেই ঠেকাবে, এটা একটা কমন এজেন্ডা তাদের। তো যাই হোক, তো তারা এই অশোকার কাশ্মীরের সেই বিধ্বংসকে, শশাঙ্কের বুধগয়ার সেই কার্যক্রমগুলোকে মুসলিম শাসকদের সেই গণহত্যা, গণমন্দির ধ্বংসকরণগুলোর সাথে একীভূত করেন। মানে তারা এর মধ্যে কোনো অমিল খুঁজে পান না, তারা দুটোকে একই মনে করেন। মানে এটা হচ্ছে আর একটা বিড়ম্বনা, কি বলবো। যাই হোক, তো এই ছিল এই প্রতিবেদনের মূল প্রতিপাদ্য বিষয়। এবং এর দ্বারা আমি মানে একটু তাদের এই আইডিওলজিক্যাল যে পার্সপেক্টিভটা, সেটা আমি অনেকটা বুঝতে পারি, এবং আমার অনেকটা বিভ্রান্তি থেকে আমি বেরিয়ে আসতে পারি, যে আমি যে বিভ্রান্তির মধ্যে ছিলাম, যে তারা আসলে কোন পার্সপেক্টিভ দিয়ে ইতিহাসটাকে দেখেন। তো এই প্রতিবেদনটা না দেখলে আসলে আমি ওইটা বুঝতে পারতাম না। তাই আমার কাছে মনে হলো যে আপনাদের কাছে এই বিষয়টা শেয়ার করা উচিত, যার কারণে এই ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসলাম। তো আপনাদের যদি কোনো মতামত থাকে, বা যতগুলো পয়েন্ট নিয়ে এখানে কথা বললাম, সেই বিষয়ে যদি আপনাদের কোনো দৃষ্টিকোণ থাকে, কোনো পার্সপেক্টিভ থাকে, সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর এই যে বামপন্থী এবং মার্ক্সবাদী বিচারধারার ইতিহাসবিদরা যে দৃষ্টিকোণ থেকে ইতিহাসটাকে দেখেন, তাদের সেই দৃষ্টিকোণটা কতটুকু যুক্তিযুক্ত, সেই বিষয়টাও কিন্তু অবশ্যই জানাবেন। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।